This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। আজকের এই শোতে আসার আগে যখন স্টাডি করছিলাম তখন হঠাৎ করি না ছোটবেলার বেশ কিছু কথা মনে পড়ছিল, অনেকগুলো ছবি চোখের সামনে ভেসে উঠছিল, অনেক ইনফরমেশন যেগুলো ধরুন সেই সময় একটু গ্যাদার করতে পেরেছিলাম, আজও মনে আছে, সেইগুলো বারবার মনে আসছিল। এবার কেন মনে আসছিল সেটা যখন শো চালিয়ে নিয়ে যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শোটা দেখতেই হচ্ছে। তবে তার আগে বলি রাজনীতির খবর। 26-এর আগে মানে নির্বাচনের 1 বছর আগে আরো একটা ইস্যুতে হিন্দুত্বের অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। রামনবমী আমরা দেখেছি, হনুমান জয়ন্তী দেখেছি, আর এবার রথযাত্রা রাজনীতি দেখতে চলেছে আর কদিনের মধ্যেই। হিন্দুত্বের অস্ত্রেই ভরসা রয়েছে বঙ্গ বিজেপির। রথযাত্রার দিন একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের। রথের দিন কলকাতায় 2টি কর্মসূচি, সেখানে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। তমলুক আর মেচেদা, সেখানেও রথযাত্রার অনুষ্ঠান থাকবেন শুভেন্দু অধিকারী। আজকে ইতিমধ্যেই রথযাত্রা কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্য করা হয় এই কমিটিগুলোকে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন জানি, আজকে আমরা আমাদের শো চালিয়ে নিয়ে যাব, শুনুন। একতা যদি আমরা গড়ে না তুলি, কি হতে পারে তা বাংলাদেশ চোখের সামনে। অস্তিত্ব বিপন্ন সনাতনীদের মঠ মন্দির তো আগেই গেছে। গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের কাচারি বাড়িটাও ভেঙে তছনছ করে দিয়েছে। প্রমাণ হচ্ছে যা বলেছি। চলছে, মনটা বিচলিত। পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে। এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। কোন রাজ্যে আমরা আছি? রামনবমীর মতো তাকত দেখান হিন্দুরা, ভরিয়ে দিন রাস্তা, সাজিয়ে দিন রাস্তা, সনাতনের ঐক্য গড়ে তুলুন। শুভেন্দু অধিকারী বলছেন রামনবমীর মতন তাকাত দেখান হিন্দুরা। মানে রামনবমীতে গেরুয়া শিবিরের ডাকে যে মিছিলগুলো হয়েছে তা দেখে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্ব অন্তত খুশি, এটা আজকে পরিষ্কার। তারা ওটাকেই একটা উদাহরণ সেট করতে চাইছেন। জানি না 26-এর নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে এটাকেই উদাহরণ হিসেবে তারা সেট করবেন কিনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথিরা, প্রত্যেকেই বাইরে থেকে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শুভম দাস, বিশ্লেষক। শুভম তৃণমূলের হয়ে গলা ফাটায় প্রত্যেকটা শোতে। রয়েছেন দীপঙ্কর সরকার বিজেপির তরফ থেকে, এবং রয়েছেন অধ্যাপক বিশ্লেষক ঝন্টু বড়াইক। প্রত্যেকেই স্বাগত। দীপঙ্কর বাবু, আপনাকে দিয়ে শুরু করি। আজকে শো এর শুরুতে তখন আপনাকে কানেক্ট করছিল আমাদের পিসিআর, আমি বলছিলাম যে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। দেখুন, ছোটবেলা সত্যি কথা বলতে রামনবমী বা হনুমান জয়ন্তী আমি কেন, আমার জেনারেশনের অনেকেই হয়তো দেখেনি। হ্যাঁ, কয়েকটা মন্দিরে পুজো হতো, আমাদের কলকাতায় বেশ কয়েকটা মন্দিরে পুজো হতো, সেটা শুনেছি। কোনোবার হয়তো আশপাশ দিয়ে গেছি, দেখেছি। কিন্তু ছোটবেলা থেকে না ওই রথের রশি আমরা প্রত্যেকে টানতাম। বাড়িতে রথ সাজানো হতো দেবদারু গাছের পাতা দিয়ে। সন্ধ্যেবেলা রথ টানার পর আমরা যেতাম, পাঁপড় ভাজা খেতাম, মেলা হতো। এই রথের সঙ্গে প্রত্যেকটা বাঙালি জড়িয়ে আছে বহু আগে থেকে। এই রথের মধ্যে হঠাৎ করে আপনারা কেন রাজনীতি আনতে গেলেন? এই আপনারা রথের মধ্যে রাজনীতি কোথায় দেখলেন? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন বলছেন সবাইকে রাস্তায় নামার জন্য, আশা করা যায় এটা অরাজনৈতিক বিষয় নয়। না না, রাস্তায় রাজনৈতিক ব্যক্তিত্ব বললেই সেটা কি রাজনীতি হয়ে যায় না? আর রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বলে রথের দিন আপনারা রাস্তায় নামুন, আপনিও একজন সনাতনী হিসাবে আপনিও রথের দিন রাস্তায় রথ টেনেছেন, সেটাকে বলা হয়েছে। আমি রথ চালাই, আমি রথের দিন রাস্তায় থাকি, বাড়িতে বাচ্চারা রথ বের করে রশি টানি। আমি আপনার কথাটাই তো বলছি। আপনি যদি বলতে না দেন তাহলে তো কিছু বলার নেই। বলুন আপনি বলুন। আপনার কথাই, আপনি ছোটবেলা থেকে রথ টেনেছেন, এখনো টানছেন। তিনি বলেছেন বৃহত্তর আকারে সকলেই রথের দিকে নামবেন। রথের দিনে নামার একটা প্রাসঙ্গিকতা এখানেই, কারণ রথ আমাদের যে রথ নিয়ে যে মমতা ব্যানার্জি নতুন একটা যে রথ, ওই যে দীঘাতে
জগন্নাথ মন্দির নিয়ে একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, মন্দির না করে ওটাকে ট্রাস্ট করে সেখানে বাড়িতে বাড়িতে প্যারা পাঠাচ্ছেন, তাদের কাছে 20 টাকা করে নিচ্ছেন। এই পরিস্থিতিতে সকলে যদি রাস্তায় রথের দড়ি টানে এবং জয় জগন্নাথ বলে, ভালো তো, জয় জগন্নাথের মাধ্যমে যদি বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন ওটা কি অরাজনীতি বলবেন? দ্বিতীয় কারণটা আমি বলছি, দ্বিতীয় কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মহেশতলার যে ঘটনা, মোথাবাড়ির যে ঘটনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন তো, উনি যেটা করছেন সেটাকে কি আপনি অরাজনৈতিক বলবেন? না না, আপনি অরাজনৈতিক বলবেন কেন? আমি যেটা বলছি দিনের পর দিন যে আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে বলছি রাজনীতির ছাত্র হিসেবে, যে রাজনৈতিক বক্তব্য আপনি বললেন না, সেটা আপনার কাছ থেকে জানতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটাকে রাজনীতি বলবেন? মমতা ব্যানার্জি পুরোটাই রাজনীতি করছেন, কারণ জগন্নাথ দেবের মন্দির নতুন করে প্রতিষ্ঠা করা যায় না। যেভাবে পেড়া বিক্রি করে তিনি পয়সা তোলার চেষ্টা করছেন রাজ্য সরকারের কোষাগারে, সেটা কি জগন্নাথ দেবের কাজ? এবং হিন্দুদের যদি রাস্তায় নামতে বলে, সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, সনাতনীদের তুলসী মণ্ডপ ভেঙে দিচ্ছে, মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, শুধু সনাতনী অপরাধে যদি আমাদের চন্দন দাস এবং তার বুঝতে পেরেছি আপনি যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে প্যারা পাঠাচ্ছে সেটা রাজনীতি, কিন্তু শুভেন্দু অধিকারী সবাইকে ডাকছেন রাস্তায় নামার জন্য, রামনবমীর উদাহরণ সেট করে, এটা রাজনীতি নয়। বেশ, আপনার বক্তব্য আপনি রাখলেন, দেখা যাক বাকি বক্তা যারা আছেন তারা কি বক্তব্য রাখেন। শুভম, আপনার কাছে যাই। শুভম, আবারও বলছি, ছোটবেলা থেকে আমরা দেখতাম নাকতলা হতে পারে, কিংবা শ্রীভূমি স্পোর্টিং হতে পারে, একডালিয়া এভারগ্রিন হতে পারে, চেতলা অগ্রণী হতে পারে, সুরুচি সংঘ হতে পারে, বিভিন্ন জায়গায় ডানপন্থী রাজনীতির নেতারা, মূলত কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা থাকতেন ওই পুজোর সঙ্গে জড়িত। কিন্তু কোনো কালে কোনোদিন দেখিনি যে রামনবমীর পুজো করছেন কোনো তৃণমূল কংগ্রেসের নেতা। কোনো কালে দেখিনি হনুমান জয়ন্তীতে রাস্তায় নামছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এ রাজ্যে যখন বিগত 4-5 বছর ধরে গেরুয়া শিবির রাস্তায় নামতে শুরু করলো, তখন দেখতে শুরু করলাম তৃণমূল কংগ্রেসের নেতারা রামনবমীতে রাস্তায় নামছেন, হনুমান জয়ন্তীতে রাস্তায় নামছেন। শুভম, তাহলে কি 27 তারিখ তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে? আমি বলি সুযোজিৎ দা, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর দেবই, কিন্তু তার আগে আমার মনে হয় পূর্ববর্তী বক্তা যে ভুল কথা, মিথ্যাচার, মিথ্যা অপপ্রচার করেছে, আপনি আমার উত্তরটাতে ওনার উত্তরে যান। আপনি আমার উত্তরটাতে ওনার উত্তরে যান। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আগে আপনার উত্তর দিই। আপনার উত্তরের জন্য আমি আপনাকে বলি যে আমরা জোর জবরদস্তি কাউকে বলিনি কোনো কিছু পালন করতে হবে। তৃণমূল কংগ্রেস বছরে 365 দিন বিভিন্ন উৎসবে 12 মাসে 13 পার্বণ, বাংলা এবং বাঙালি সপ্তাহে প্রত্যেকটা পার্বণে প্রত্যেকটা উৎসবে সামিল। আলাদা করে কোনো জায়গার নাম, আলাদা করে কোনো ক্লাবের নাম বলতে হবে না। আপনি তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, কর্মীদেরকে দেখবেন সারা বছর বিভিন্ন উৎসবে, বিভিন্ন জাত পাত ধর্ম নির্বিশেষে আপনারা। আমি তো বলছি যে আমি দুর্গাপুজো দেখেছিলাম ডানপন্থী রাজনীতির নেতারা, অর্থাৎ প্রথমে কংগ্রেস এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকতেন, কমিটির সঙ্গে। কিন্তু আবারও বলছি, কোনোদিন আমি দেখিনি যে রামনবমীর কোনো মিছিল তৃণমূল কংগ্রেস করেছে। এ রাজ্যে শুরু হলো, গেরুয়া শিবির শুরু করলো, দিলীপ ঘোষের রাস্তায় নামলেন, তারপর থেকে দেখলাম নামতে শুরু করেছে আপনাদের দলের নেতারা। আমি বলছি আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী যেটা বক্তব্য সেটাই, যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্বাভাবিকভাবে প্রত্যেকটা উৎসবে আমরা সমানভাবে আছি। কিন্তু আজকে এই যে বিরাট রকম ভাবে একটা প্রত্যেক জায়গায় জায়গায় পোস্টার ফেলে যে রাম নবমী পালন করুন, এইভাবে মানুষের উপর যে চাপিয়ে দেওয়া, সেই চাপিয়ে দেওয়ার পর বিষয়টাকে আরো বড় করে দেখা হচ্ছে। বাকি আপনি যদি দেখেন, আমার মনে হয় শুভজিৎ, আপনি যদি মনে করবার দেখবার চেষ্টা করেন, তৃণমূল কংগ্রেস বরাবর তৃণমূল কংগ্রেসের অনেক নেতা আমি কোনো নাম করে বলে দিতে পারি, যারা তাদের এলাকায় স্থানীয়, নিজেদের এলাকায় স্থানীয় বিধায়ক, এমপি, এমএলএ, কাউন্সিলর, তারা নিজেদের এলাকায় হনুমান জয়ন্তীতে পালন করা থেকে শুরু করে হনুমান মন্দিরের দায়িত্বে রয়েছেন, এবং তারা রামনবমী যথাযথভাবে পালন করে। এই জায়গায় কোনো ভেদাভেদের জায়গা নেই। ঠিক আছে, আপনি সবই বলছেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে না স্থান, কাল এবং পাত্র, আপনি স্থান বলছেন, পাত্র বলছেন, আমি কালটা ধরতে চাইছিলাম। যাই হোক, আসবো, তবে আসবো আপনার কাছে। ঝন্টুদা আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, আপনার কাছে যাওয়ার আগে ওই যে বললাম না, রাজনীতিতে একটা ধারাবাহিক একটা অভ্যাসের বিষয়, আমরা আজকে কেন এটা নিয়ে আলোচনা করছি, কিংবা কেন এটার মধ্যে রাজনীতির ছাত্র হিসেবে, রাজনীতির পড়ুয়া হিসেবে বা সাংবাদিক হিসেবে কেন বারবার বলছি রাজনীতির কথা, আমার মনে হয় তার জন্য কয়েক মাস পিছিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন, শুনুন, তারপরে আসছি। এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু এক কাট্টা হয়েছে বলেই আমি এমএলএ, হিন্দু এক কাট্টা হয়েছে বলেই 77টা বিজেপির এমএলএ, হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। হিন্দু এক কাট্টা হয়েছে, আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি, জঙ্গি
মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। সব হিন্দু সিট হারবে মহোদয়, বিজেপি ক্ষমতায় আসলে সব হিন্দু। বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। জন্টুদা, এই রথযাত্রায় নামার ডাক কি ৫% টার্গেট করে, ওই ৫%-এর জন্য? না, তুই শুনতে পাচ্ছ শুভজিৎ? হ্যাঁ বলুন। এটা একটা কম্পারেটিভ কমিউনালিজম। ওই ৫% পাটিগণিত অঙ্কটা শুভেন্দুবাবুর মতন প্রাজ্ঞ পলিটিশিয়ানরাও জানেন যে ওটা ফ্লটিং পার্ট। ওই ফ্লটিং পার্টটা কোনো একটা দলের দিকে ইস্যু ভিত্তিক ঘুরে যায়। ফলে সমস্যাটা ওই ৫%-এর আড়ালে একটা কম্পারেটিভ কমিউনালিজম এর কাজ না। আমি দীর্ঘদিনের সাংবাদিক, আমাকে আলোচনা করতে হবে, বিকজ আজকে তোমাকে চাকরি চুরি, আগামীকাল সরকারের ডেডলাইন দিয়ে নিয়ে জনবিরোধী এই সরকারের যে একটা পদক্ষেপ, বা প্রাইমারি ৩২,০০০-এর কালকে যে ভাগ্য নির্ধারণের প্রক্রিয়াগুলো একটা পদক্ষেপ গেল, এগুলো নিয়ে তোমাকে আলোচনা করার কথা ছিল, তুমি করলে না। বিকজ রাষ্ট্রের শাসক দল এবং তাদের আইনা বিরোধী দল, জনগণের আইনা বিরোধী দল, তারা একটা কম্পারেটিভ কমিউনালিজমের চাইছে, প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকীকরণ। এখানে দেখো, এই যে তৃণমূলের যিনি বললেন যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। আমার প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোক কি একটা বার স্লোগান তুলেছিল, তার দল তুলেছিল? মতাদর্শ যার যার, উন্নয়ন সবার বলে প্রশ্ন তুলেছিল? এই স্লোগান করেনি। আজও বিরোধী পঞ্চায়েতে সেখান থেকে ইট, এখান থেকে ডেভেলপমেন্টের ইট তুলে নিয়ে যায় তৃণমূল। আজও তাদের নেতাদের বলতে হয় যে এলাকায় তারা ভোটে পিছিয়ে ছিল, বিরোধীরা জিতেছে, সেখানকার মা বোনেদের দেওয়া হবে না, লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না। প্রমাণ চাই উদয়ন গুহ, প্রমাণ চাই অনুব্রত মণ্ডল। প্রশ্নটা হচ্ছে মূল ইস্যুর থেকে ঘুরিয়ে দেওয়া। বিধানসভার মতন একটা বহু প্রতীক্ষিত প্ল্যাটফর্মে আর চাকরি চুরি নিয়ে একটা কথা আলোচনা হয় না শুভজিৎ। আলোচনা হয় আমাদের চিরাচরিত রথযাত্রা। বিজেপি কেন রথযাত্রাকে টার্গেট করেছে? মাথায় রাখতে হবে, শাসক তৃণমূল কিন্তু বিজেপিকে ত্যাগ করেছে। তারা গো বড়াইয়ের উৎসবগুলোকে পালন করে, বাঙালি বিদ্বেষী। এটার থেকে তাদেরকে ক্লিনজিং মডেলে আসতে হবে। দ্বিতীয়, তারা বাঙালি অস্মিতায় যেটাকে সুস্থির দিয়ে তৃণমূল ভোট ব্যাংকের সার্ভ করে, সেটাকে ভাঙতে হবে। তাই বাঙালি চিরাচরিত রথযাত্রাকে আনতে হবে। ঠিক যেমন ত্রিপুরার ভোটের আগে, তুমি জানো ত্রিপুরার নির্বাচনের আগে তৎকালীন বামেদেরকে কাউন্টার দিতে গিয়ে সেখানকার জনজাতি আদিবাসী ত্রিপুরার মূল নিবাসীদের আদলে ভারত মাতাকে আনতে হয়েছিল বিজেপিকে। অর্থাৎ মূল নিবাসীদের অস্মিতাকে জাগাতে হবে তৃণমূলকে আটকাতে গেলে। সঙ্গে থাকুন জন্টুদা, সঙ্গে থাকুন। আপনি যে ইনসিডেন্ট গুলো বললেন, সেই ইনসিডেন্ট গুলো আমার মনে হয় সবকটাই 2013-14 পরের ঘটনা। 2013-14 পরে। এখান থেকে শুভমের কাছে যাব। শুভম, এটা খুব পরিষ্কার, লালকৃষ্ণ আডবাণীর উত্তরসূরিরা রথযাত্রা করবেন, কিংবা লালকৃষ্ণ আডবাণীর উত্তরসূরিরা তারা রামনবমীর কথা বলবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 2001-এ, 2006-এ, 2011-এ কোন একটি নির্বাচনে আপনি যে দলকে সাপোর্ট করেন, তৃণমূল কংগ্রেস, তাদের ইস্তাহারে কি লেখা ছিল যে আমরা জগন্নাথ মন্দির করব? তাদের ইস্তাহারে কি লেখা ছিল যে আমরা গঙ্গাসাগর ডেভেলপমেন্ট বোর্ড করব? তাদের ইস্তাহারে কি লেখা ছিল আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করব, দুধপুকুর সংস্কার করব? কোথাও কি ইস্তাহারে লেখা ছিল যে আমরা কালীঘাট দক্ষিণ সাইওয়াক করব? কোথাও লেখা ছিল না, কোথাও লেখা ছিল না। বরং লেখা থাকতো আমরা চাকরি দেব, বা আমরা ডেভেলপমেন্ট করব, বা লক্ষ্মীর ভান্ডারের কথা বোধহয় কোথাও 21-এর নির্বাচনে লেখা ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইগুলো হঠাৎ করে 14-র পর থেকে আপনারা করতে গেলেন কেন? কি কারণে? বিজেপির এ রাজ্যে উত্থান দেখে, গোটা দেশে উত্থান দেখে? এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে দুভাগে ভাগ করে দিতে হবে। আমরা কোনো ইস্তাহারে কখনো বলিনি যে আমরা কোনো ধর্মীয় স্থানে বা ধর্মীয় জায়গার উন্নতিকরণ করব, কিন্তু এটা সময়ের দাবি। আপনাকে মনে রাখতে হবে, আপনি আমারও অনেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। যে জায়গাগুলোর উদাহরণ আপনি টানলেন, আপনি সেই জায়গায় ওই কাজগুলোর উন্নতিকরণের পর সেই জায়গায় আবার আপনাকে বলছি, আপনি কালটা ধরুন 2014, এটা কেন? দেখুন, আপনি দীঘাতে দেখুন, দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর তার পারিপার্শ্বিক আর্থ-সামাজিক যে অর্থনৈতিক কি উন্নয়ন করবে সেটাকে দেখুন। এবং আমি আপনাকে বলি 2014-2008 আপনি দীঘার শুভম দীঘার এক্সাম্পল দিচ্ছেন তো আর্থসামাজিক উন্নয়নের কথা। দীঘায় আমি গেছিলাম, রিসেন্ট আমি গেছিলাম। দীঘায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমজনতা 500 টাকা 700 টাকা নিয়ে ঘুরতে যেত, দাম বেড়ে গেছে। এক্সাম্পল বাদ দিন, আপনি মূল বিষয়ে আসুন। আপনাদের কি কোথাও গিয়ে তাহলে বিজেপি এই ইস্যুতে আসতে বাধ্য করছে?
বিজেপি আসবার বিষয় নেই। আমি আপনাকে বারবার বলছি, আপনি দেখবেন আমাদের নেত্রীকেও তিনি সমানভাবে যখন হিন্দু বিভিন্ন উৎসবে তিনি যান, তিনি মুসলিম পরবে যান, তিনি শিখদের উৎসবে যান। আমাদের বক্তব্য হচ্ছে উন্নয়নের পাশাপাশি সমাজের দীপঙ্কর বাবু, বিশেষ করে দীপঙ্কর বাবু দেখুন মমতা ব্যানার্জি এই বাংলাকে লন্ডন বানাতে গিয়ে বাংলাদেশ বানিয়ে ফেলেছে। আমি সেই জন্য শুভম একটু সঙ্গে থাকো, দীপঙ্কর বাবু তখন বলেননি, একটু বলতে দাও না। কথা বলেছে জগন্নাথ উৎসবে, শুভম সঙ্গে থাকো প্লিজ, দুজনেই বাইরে থেকে আছো। দীপঙ্কর বাবু কিছু বলেননি, এখান থেকে বসে করে যাচ্ছে। দীপঙ্কর বাবু বলুন। বিনামূল্যে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে, বিনামূল্যে। শুভম প্লিজ বলুন। দীপঙ্কর বাবু, জগন্নাথের সুভদ্রা বলরামকে নিয়ে তারা রথের উৎসব করবে এবং আমরা রথের উৎসব, মানুষকে রথের উৎসবে সামিল করতে চাইছি। আমরা তো এই পশ্চিমবাংলাতে লন্ডন বানাতে গিয়ে মমতা ব্যানার্জি বাংলাদেশ বানিয়ে ফেলেছি, আমরা সেটা কিন্তু বাংলাদেশ বানাতে দিতে পারি না। সেই জন্য সনাতনীরা রাস্তায় নেমে বাংলাদেশ বানানোর প্রতিবাদের মাধ্যমে, এই রথযাত্রার মাধ্যমেই সনাতনীদের একত্ববোধের প্রতিবাদ যেটা, সেটাকেই করার কথা বলেছি। এর সাথে রাজনীতির বিষয়টা অন্য জায়গায়, কিন্তু সনাতনীদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের প্রতিবাদের জন্যই আজকে কিন্তু বলতে বাধ্য হয়েছি রথযাত্রায় সনাতনীরা রাস্তায় নামুন, কারণ সনাতনীদের উপরে একের পর আক্রমণ হচ্ছে। পরিস্থিতিটা আপনি কালটা বলছিলেন, বারবার কালটা এখানেই যে 2026-এর যে দিন আসছে, সেই 2026-এর দিনের আগে সনাতনীদের রাস্তায় নামার কাল উঠেছে। বেশ, বুঝতে পেরেছি। বাংলাদেশ বানানোর জন্য ছেড়ে দিতে পারি না, বুঝতে পেরেছি। ঝন্টুদা আপনার কাছে একদম ছোট করে এর অ্যানসারটা চাইবো, কারণ এরপরে আরো আলোচনা বাকি আছে, আরো খবর ছবিও দেখাবো। দেখুন গেরিলা যুদ্ধে, ঝন্টুদা হ্যাঁ বলুন, চট করে বলুন, 10 সেকেন্ড, তারপর প্রশ্ন রাখছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুর নটির পুজোয় পরিষ্কার বলেছিলেন, ভয়ের তারা খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকোতে চেষ্টা করে। এই রাজনীতিবিদরা ধর্মকে ভোট ধর্মে রূপান্তর করেছে, তার উভয়কেই ইস্যু জনগণের কষ্টের ঠিক জায়গাগুলোর জায়গা থেকে ভোট ধর্মের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঝন্টুদা, যে কারণে আমি আমার পরের প্রশ্নটা করতে পারলাম না। পিসিআর আপনার সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই আপনাকে নিয়ে আলোচনা চালিয়ে নিয়ে যাবো। তবে তার আগে পিসিআর কে বলবো একটা ছবি দেখাতে। এই ছবিটা দেখুন, মালদার ছবি, যে ছবি পিসিআর আপনাদেরকে দেখাবে। পিসিআর একবার ছবিটা দেখাও, মালদার ছবি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মালদার ছবি, সিসিটিভি ফুটেজ, এই ছবি ভাইরাল হয়েছে। একটা দোকানের ভেতরে দেখুন, সেখানে অস্ত্র হাতে দাপাদাপি করছে একদল দুষ্কৃতী। খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, আমাদের সহকর্মী সুব্রত যে খবরটা ব্রেক করেছে, এরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী, কেউ কেউ নেতা। হাবিবুর রহমান নামে একজনকে দেখা যাচ্ছে, তিনি তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখের আত্মীয়। এই যে দাপাদাপি করে বেড়াচ্ছে, এর মধ্যে একজনের নাম হচ্ছে হাবিবুর রহমান, তিনি তৃণমূলের ব্লক সভাপতি সারিউল শেখের আত্মীয়। যারা আছেন প্রত্যেকেই এই সারিউল শেখের আত্মীয়ই এবং প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী। এই সারিউল শেখ, তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, তোলাবাজির অভিযোগ উঠেছে। তোলাবাজি মানে তোলা না দিলে দোকানে ঢুকে এইরকম অস্ত্র হাতে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এমনকি শুনছিলাম অপহরণের অভিযোগ উঠেছে, আবার কোথাও কোথাও দুষ্কৃতীদেরকে শেল্টার দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগ উঠেছে সারিউল শেখের বিরুদ্ধে, কিন্তু দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ইনফ্যাক্ট আমরা কথা বলেছিলাম সুজাপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল গনির সঙ্গে, তিনি বলছেন এটা গভর্নমেন্ট পলিসি। একবার শুনুন ঠিক কি বলেছেন তৃণমূল কংগ্রেসের সুজাপুরের বিধায়ক এই ছবি দেখার পর সারিউলকে নিয়ে। আমি সুব্রত ভট্টাচার্য বলছিলাম TV9 থেকে। TV9 ওখানে সিসিটিভি ফুটেজটাতে দেখা যাচ্ছে এইরকম ভাবে অস্ত্র হাতে তারা তোলাবাজি করছে। তো তাহলে এর আগেও এই ধরনের অভিযোগ হয়েছে এবং এই পুরো বিষয়টা নিয়ে আপনি নিজেও সরব হয়েছিলেন। এবং কি পরিস্থিতি, মানুষের আতঙ্কিত, কোন জায়গায় যাচ্ছে? এবং সারিউলের বিরুদ্ধে 1 নম্বর ব্লকের সভাপতি সারিউলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার। হ্যাঁ উঠেছে, এসব লোক দায়িত্বে না থাকাই উচিত, এরকম বলেছে। হ্যাঁ, তো তাহলে তাও ওকে সরানো হয় না কেন? সেটা আমি কি করে বলবো, যেটা গভর্নমেন্ট পলিসি, এটা আমি কি করে বলবো? আমি তো বলেছি ওকে চেঞ্জ করার জন্য, দলগত বিষয় কিছু নয়। এটা দেখো, গভর্নমেন্ট নোজ মেনি থিংস অ্যাবাউট হিম, কাজে তা সত্ত্বেও আছে, এটা ফর রিজনস নট নোন টু আস। হ্যাঁ, শুভম আপনার কাছে যাই। এই সারিউল কোনো বড় নেতা নন, আমি শুরুতেই বলছি বড় নেতা মানে তিনি MLA MP নন, কিন্তু তার কথা তিনি পোর্টফোলিও হোল্ডার। তিনি আপনাদের দলের একটি নির্দিষ্ট জায়গার সভাপতি, দল তাকে সভাপতি করেছে। তার কুকর্মের কথা, তার বিরুদ্ধে যে এত অভিযোগ, সেটা MLA জানেন। MLA বলছেন আমি জানিয়েছি, দল কেন ব্যবস্থা নেয়নি, তাহলে সরিয়ে দেয়নি কেন? তিনি বলছেন এটা গভর্নমেন্ট পলিসি। আমি জানি না সরকার এবং দল দুটোকে উনি গুলিয়ে ফেলেছেন কিনা,
সেটা দীপঙ্কর বাবু বা জন্টু দ্বারা বলতে পারবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যার বিরুদ্ধে এত অভিযোগ এমএলএ কমপ্লেন করছে তাকে দল কেন পোর্টফোলিও হোল্ডার করে রেখে দিয়েছে? এদের ছাড়া কি দল চলে না? শুভম। একেবারেই নয়, আমি আপনাকে বলি খুব স্বাভাবিকভাবে উনি যিনি এমএলএ তিনি বলেছেন তার কথা আমার মনে হয় কোথাও গিয়ে বুঝতে ভুল বা তিনি হয়তো বলতে কোনো রকম ভাবে ভুল করে গেছে, এটা কোনোভাবে সেটা নয়। আমি আপনাকে বলতে পারি যেটা আমাদের দলের স্ট্যান্ড, এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে ঘটনা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয়, এটা আইন বিরোধী এবং স্বাভাবিকভাবে যথাযথ যে ব্যবস্থা প্রশাসনিক স্তরে নেওয়ার সেটা অবশ্যই নেওয়া হবে এবং দল পুরো বিষয়টা এটা আপনি বলছেন নেওয়া হবে, খুব ভালো কথা, কিন্তু যে ওখানকার এমএলএ সে বলছে আমি অভিযোগ করেছি দিচ্ছে না। আমি আপনাকে বলি এটা দলেরই বক্তব্য, কোনো জায়গাতেই কেউ আইন হাতে নিয়ে নেবে না। কোনো দুষ্কৃতি বা কোনো অপরাধী সে যদি অপরাধটা করার পরে সে মনে করে দল বা প্রশাসন তাকে কোনো জায়গায় স্ট্যান্ড করবে, সেটা ভুল, সেটা হবে না। অন্তত তৃণমূল কংগ্রেসের আমলে সেটা হবে না। এরপরেও আমরা পূর্বে দেখেছি বহু সময় বহু লোককে তাদের অপরাধের জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে, তারা সেখানে তাদের দোষের জন্য তারা ওখানে শাস্তি পেয়েছে এবং আপনি নিশ্চিত থাকুন এই ক্ষেত্রে সেটা হবে। যে শাস্তি। দেখুন, বিধায়ক বলছে এটা গভর্নমেন্ট পলিসি, যিনি তৃণমূলের হয়ে বলছেন তিনি বলছেন যে এরকম চলছে, তিনিও ব্যাপারটা জানেন। তাহলে সারিউল হচ্ছে কে? সারিউল হচ্ছে কি তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস যে ব্লক সভাপতিতে দুর্নীতিগ্রস্ত লোকদের চোর ডাকাত এবং দীপঙ্কর এই ব্লক সভাপতি বা এরা কিন্তু দলের ফার্স্ট লাইন ম্যানেজার হয়, মানে আমজনতার সঙ্গে এদেরই যোগাযোগ থাকে নিত্যদিন। আমি দাদা সেটাই আমি আপনার সেই কথাটাই বলছি, যেটা দলের ফার্স্ট লাইন ম্যানেজার অস্ত্র হাতে রাস্তায় তোলাবাজি করছে এবং না দিলে মারধর করছে, বাড়িতে যাচ্ছে, ভাঙচুর করছে এবং সমর্থন করছে। এই বাংলার জায়গায় এখানেই রয়ে গেছে। আমরা সেই জন্য বলছি যে তৃণমূল কংগ্রেস চোর ডাকাত গুন্ডা বদমেশ, এই তৃণমূলের পুলিশ কিছু করছে না, অথচ এই পুলিশ বিজেপি পার্টি অফিসে গিয়ে তালা খুলে ভাঙচুর করে তাদের পরে বিজেপি করে। আমরা এটা নিয়ে আলোচনা করব। দীপঙ্কর দা আপনি এই ইস্যুটা বললেন, বাঁকুড়ার ইস্যু, এটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে ঝন্টু দা আপনার সঙ্গে কথা বলতে বলতে দর্শকদের 5টা ছবি একসঙ্গে দেখাই, দর্শকরা 5টা ছবি দেখুক, তারপরে আপনার কাছে আমি প্রশ্নটা থ্রো করছি। এই 5টা ছবি বিগত কয়েকদিনে উঠে এসেছে, বিভিন্ন জেলার ছবি, মানে শুধুমাত্র মালদার ছবি না, মালদার তো মাঝখানের ছবিটা, এই নদিয়া, ব্যারাকপুর, কোচবিহার, দুর্গাপুর, বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম শাসক দলের নেতা বা শাসক দলের কর্মী অস্ত্র হাতে রাস্তায় নেমে এসেছে। ঝন্টু দা আপনার কাছে যাব, কিন্তু যেহেতু জায়গাটার নাম মালদা, যেহেতু এখানে বছরের শুরুতে দুলাল সরকার খুন হয়ে গেছেন, যেহেতু দুলাল সরকার খুনে অভিযুক্ত এবং ধৃত হিসেবে একজন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি এবার টাউন সভাপতি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই আপনার কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঠিক কি বলেছিলেন একবার শোনাই। ডিএমরা শুনতে পাচ্ছেন? আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। ঝন্টুদা 1 মিনিটে আপনার থেকে রিয়াকশন চাইবো। মালদার এত কিছুর পর এখনো পর্যন্ত যে ইনিশিয়েটিভ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, তাতে এসডিপিও আইন শৃঙ্খলা বোধে নতুন একটা পদ ক্রিয়েট করা হয়েছে, এসপিও এক রয়ে গেছে, ছবিও 5 মাস পরে একই রয়ে গেছে। ঝন্টুদা না শুভজিৎ শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ বলুন। একের পর এক কমিশনারেট হচ্ছে, কিন্তু অশান্তির লেগেসিটা কি কমেছে? কারণ এই আনারুল, হাফিজুল, অনুব্রত, শুভব্রত এরা ভোটটা তৈরি করে বলে মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিমরা পাওয়ার এনজয় করে কলকাতায় বসে, তাই ওদের বিরুদ্ধে কিচ্ছু ব্যবস্থা হবে না। এটা ইন্ট্রা পলিটিক্যাল মার্ডার, তৃণমূলকে মারছে ভাই। ফলে আজকে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী অসহায় অবস্থা, তিনি অসহায় ভাবে বলছেন আমি কি করব। ভাবতে পারছো আজকে পরিস্থিতি কোথায় চলে গেছে? ইটস আ গ্যাসপিং স্টেট। বুঝতে পেরেছি। বাঁকুড়ায় বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুর করেছে পুলিশ, এমনটাই অভিযোগ করছে বিজেপি। প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা, তারা থানাও ঘেরাও করেন। বিজেপি অভিযোগ করছে বাঁকুড়া সদর থানা এবং খাতড়া থানার পুলিশ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এদিকে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি তিনি জানিয়েছেন, খাতড়ায় জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিনের ওপর হামলা এবং মারধরের ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত বাঁকুড়া বিজেপি কার্যালয়ে আত্মগোপন করেছিল, এমনটাই খবর ছিল তাদের কাছে। তাদের গ্রেপ্তার করতে যাওয়া হয়। দলীয় কার্যালয়ের দরজায় থাকায়
দরজায় তালা থাকায় তালা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে, কিন্তু ভাঙচুর করা হয়নি এমনটাই দাবি করছে পুলিশ। বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে একবার শুনুন। চোরের মতন এই দলদাস পুলিশ আইসি সাথে গিয়ে সেই অফিসকে ভাঙচুর করেন এবং যা কিছু ডকুমেন্ট ছিল, নথিপত্র ছিল, সব কিছু তছনছ করে দেন। এরা চুরি করে নিয়ে এসেছে অনেক কিছু, ভিতরে আমাদের যা যাবতীয় জিনিস ছিল। এই দলদাস পুলিশ শুধু বিজেপির কার্যকর্তাদের উপর দালালি দেখাতে পারে এবং তৃণমূলের যে অনুব্রত মণ্ডল তাদের মা বোনেদের নিয়ে পরে কুরুচিকর মন্তব্য করে, তাদের বেলাতে তারা একটা টু শব্দ করতে পারে না। বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। আমার সঙ্গে আলোচনা রয়েছেন শুভম দাস, দীপঙ্কর সরকার, ঝন্টু বড়াইক। শুভম, আপনার কাছে যাই। শুভম, দুটো তথ্য এখান থেকে উঠে আসছে। এক, বিজেপি বলছে যে তাদের পার্টি অফিসে তালা ভেঙে পুলিশ ঢুকে পার্টি অফিস ভাঙচুর করেছে, আর পুলিশ বলছে যে জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর বেশ কয়েকজন হামলা করেছিল, মারধর করেছিল, তারা নাকি বিজেপির ওই কার্যালয়ে লুকিয়েছিল, বাইরে থেকে তালা ছিল, ওই অভিযুক্তদের ধরতেই পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকেছিল, পুলিশ কোনো রকম ভাঙচুর করেনি। আমি পুলিশের স্টেটমেন্টটাকেই ধরলাম, পুলিশ তালা ভেঙে ঢুকেছে অভিযুক্তদের ধরার জন্য। একটা সত্যি কথা বলুন তো, এই পুলিশকে দুদিন আগে আমরা দেখেছি সাদা রুমাল ওড়াচ্ছে, তার কয়েকদিন আগে আমরা দেখেছিলাম একজন টিএমসিপি নেতা, একজন দাপুটে নেতা যিনি জেলা সভাপতি ছিলেন, পুলিশকে হুমকি দিচ্ছেন। ওই দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা যিনি জেলা সভাপতি ছিলেন অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, তারপরে তাদেরকে ডেকে ছেড়ে দেওয়া হলো। আর আজকে পুলিশ একটা রাজনৈতিক দলের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকছে। পুলিশের এই দুটো ভূমিকা কেন, কি কারণে? এখন প্রথমত আপনি যার কথা বললেন যে কিছুদিন আগে এরকম অকথ্য ভাষায় কথা বলেছেন, আপনি জানবেন সেক্ষেত্রে কেস হয়েছে, সেটা দেননি, জিজ্ঞাসাবাদ করেছেন, কেসটা রেজিস্টার হয়েছে, কেসটা যেভাবে গিয়ে যাবে। আমি একটু অন্য সুবিধা পুরোটা বলতে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার পরবর্তীতে আমি আপনাকে বলি, এটা একটা উত্তর গেল। দ্বিতীয়ত, আপনি চন্দনা বাবুর কথা শোনালেন, আপনি সুকান্ত মজুমদারের কথা শোনালেন। আমি আপনাকে বলি, সুকান্ত মজুমদার একটু নিজের দিকটা দেখুন, একটু কয়েক হাজার ভোট এদিক ওদিক হয়ে গেলে বাকি দূর হয়ে যাচ্ছে বালুরঘাটে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একবার তো বললো না যে বাঁকুড়ার ওই পার্টি অফিসে ওই যে যাদেরকে থাকবার কথা পুলিশ বলছে তারা নেই। একবার বলুক সেই কথাটা, একবার চন্দনা বাবু বলুক সেই কথাটা যে এখানে দুষ্কৃতীরা ছিল না। শুধু এইটাকে সামনে রেখে এই যে সামনে যে কথাগুলো লম্বা চওড়া কথাগুলো বলছে, তাতে গিয়ে কোথাও নয় ওই সন্দেহটাই প্রকাশ পাচ্ছে যে ওখানে নিশ্চয়ই এমন কেউ ছিল বা নিশ্চয়ই ওখানে এমন কোনো কিছু ছিল তাতে করা। আর পুলিশের খেয়ে কাজ নেই এমন বিজেপি পার্টি অফিসে যেখানে গিয়ে হামলা করতে হবে, সেখানে গিয়ে খুলতে হবে, সেখানে গিয়ে তালা ভাঙতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশ জানে কোথায় কোন কাজ করতে হয়। বুঝতে পেরেছি আপনার অভিযোগ। দীপঙ্কর বাবু, তাদেরকে সেখান থেকে খুঁজে নিয়ে আসবার জন্য দীপঙ্কর বাবু, ভারতীয় জনতা পুলিশ আর অঞ্চল অফিস না, এখানে সেন্ট্রাল অফিসে নিয়ে আসে। বেশ শুভম। দীপঙ্কর বাবু, দেখুন, অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, জ্যোৎস্না মান্ডির স্বামী বাজারে গেছে, মেরেছে, ভিডিও ফুটেজে দেখা গেছে র্যাব মারছে, বিজেপির কেউ নয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, সত্যি সত্যি যদি বিজেপির কোনো কেউ ওইখানে লুকিয়ে থাকে, পুলিশ তালা ভেঙেছে, পুলিশের কাছে কি ওয়ারেন্ট ছিল? পুলিশ ওয়ারেন্ট না থাকলে একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের কর্ম তালা ভেঙে কেন ভিতরে ঢুকে? তৃতীয় বিষয়, সর্বভারতীয় রাজনৈতিক দলের অফিসে কাকে পেয়েছে ঘরের মধ্যে? ওই ঘরের মধ্যে কি কাউকে পেয়েছে? ওই ঘরের মধ্যে থেকে কি কারো অ্যারেস্ট করা গেছে? তাহলে কাউকে অ্যারেস্ট করা যায়নি, তাহলে ওই ঘরে কেউ ছিল না? তাহলে পুলিশ ঢুকে কেন অফিসের জিনিসপত্র তছনছ করলো, জিনিসপত্র নষ্ট করলো এবং অফিস থেকে জিনিস খোয়া গেল? এই দায়গুলো কি নেই? আর তো আমরাই পুলিশকে দেখেছি টেবিলের তলায় লুকাতে, আমরাই পুলিশকে দেখেছি সামনে গন্ডগোল বাঁধলে ঝাঁপ টেনে শাটারের মধ্যে ঢুকাতে, আমরাই পুলিশকে দেখেছি বইয়ের টেবিলের আলমারির মধ্যে লুকিয়ে থাকতে দেখতে, কখনো বা রুমাল উড়াতে। এই পুলিশ শুধু দলদার, এই পুলিশ তো পশ্চিমবঙ্গের পুলিশ নয়, এই পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা ব্যানার্জির পুলিশে পরিণত করেছে, মমতা দিদির পুলিশ। আর এই দিদির পুলিশের কার্যকারিতা শুধু এক জায়গায়, শুধুমাত্র সনাতনীদের দেখলে মিথ্যা কেস দাও, বিরোধীদের দেখলে মিথ্যা কেস দাও। বুঝতে পেরেছি। ঝন্টুদা, আপনি হাত তুলেছেন, আপনার কাছে যাব, তবে তার আগে আমার মনে পড়ে যাচ্ছে ঝন্টুদা, 2011 তখন সদ্য পরিবর্তন হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে,
এমনকি সিপিএম এর দলীয় কার্যালয় সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। সেই সময় 2011 এইসব অভিযোগ উঠে এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তখন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন, আমার এক্সাক্ট কোডটা মনে নেই, তিনি মোটামুটি এরকম বলেছিলেন যে পুলিশ এবং তৃণমূল গিয়ে অস্ত্র উদ্ধার করছে, একযোগ অভিযান চালাচ্ছে, এটা ভয়ঙ্কর। সম্ভবত এই ধরনের কোন একটা লাইন বলেছিলেন। যাই হোক, আপনার কাছে যেটা জানতে চাইবো জন্টুদা, দেখুন একটি দলীয় কার্যালয়, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, যে কোনো একটা রাজনৈতিক দলের কার্যালয় হতে পারে বা অরাজনৈতিক সংগঠনের কার্যালয় হতে পারে, হয় সেটা তারা কিনেছে, দলিলে তাদের নাম রয়েছে কোনো নেতার নাম বা কারোর নাম, মানে ব্যক্তিগত সম্পত্তি, অথবা তারা সেটা ভাড়া নিয়েছে, তারও একটা মালিক আছে, ব্যক্তিগত প্রেমিস আছে। পুলিশ যদি যায় তার কতগুলো নিয়ম আছে, পুলিশ দুম করে ঢুকতে পারে না, অন্তত আইনজীবী মহল এমনটাই বলছে। সেই নিয়মের মধ্যে অনেক কিছু পড়ে, ধরুন কোনো দাগি অপরাধীকে তাড়া করেছে, সে ঢুকলো, পুলিশ ঢুকে গেল, কিংবা পুলিশ মনে করছে ভেতরে এমন কেউ রয়েছে যারা সেখানে এভিডেন্স নষ্ট করতে পারে, পুলিশ ঢুকে গেল। এক্ষেত্রে পুলিশ নিজেই বলছে আত্মগোপন করেছিল, তাই তাদেরকে ধরতে গেছে। পুলিশের ভূমিকা ঝন্টুদা। শুভজিৎ শুনতে পাচ্ছ? পরিষ্কার বলুন। পুলিশের সিআরপিসি, আইপিসি, বিএনএস এর পরেও একটা তত্ত্ব থাকে, সেটা হচ্ছে ইন্টেনশন। যদি পুলিশের ইন্টেনশনটা থাকে শাসক দলের ক্রিয়ন পুতুল হয়ে থাকার, দলদাস হয়ে থাকার, গৃহপালিত প্রাণীর ভূমিকা নেওয়ার, তাহলে তুমি কোনো ব্যাখ্যাতেই পুলিশকে আনতে পারবে না। পুলিশ বিএসএ বলাই আছে নোটিশ সার্ভ করবে, সেই নোটিশটা অনুব্রত বাবুর জন্য সার্ভ হয়, অথচ বিরোধীদের জন্য হয় না। বেছে বেছে তুমি তাকিয়ে দেখো, কোন বিরোধীকে রাত্রিবেলা সোভিয়েতে স্বৈরাচারী শাসকরা নাইট নকিং একটা পদ্ধতি চালু করেছিল, সেটা হচ্ছে গভীর রাতে গিয়ে বিরোধীদেরকে তুলে আনা। স্ট্যালিনের পুলিশ, টটস্কির পুলিশ, রাজ্যে তো সেই রকম নাইট নকিং হয়, বিরোধীদের দরজা ভেঙে তুলে আনা হয়। সেটা তুমি যে কোনো বিরোধী দলের নেতা, আমি নাম দীর্ঘায়িত করতে চাইছি না, সজল ঘোষ থেকে কৌস্তব বাগচি থেকে কলতান, কাকে নোটিশ সার্ভ করেছিল পুলিশ? হাইকোর্টে মুখ করেছে, অথচ অনুব্রত বাবুকে নোটিশ দিলে অনুব্রত বাবু না আসলে প্রপার কারণ না দেখালো। শুভম, জন্টুদার অভিযোগটা খুব পরিষ্কার, যে অভিযোগ কার্যত দীপঙ্কর বাবুও করলেন, যে বিরোধী অপোজিশন হলে পুলিশ একরকম মানসিকতা দেখায়, কিন্তু শাসক হলে পুলিশ অন্যরকম মানসিকতা দেখায়। শুভম, একাধিক উদাহরণ, যেটা দীপঙ্কর বাবু বললেন, ঝন্টুদাও বললেন। শুনুন, এখানে বিজেপিতে শুধু দীপঙ্কর দা, আমার মনে হয় জন্টুদা আজকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছেন, যাই হোক করতেই পারেন, সমস্যার কিছু নেই, তাতেও গিয়ে শেষ অব্দি গিয়ে কোনো জায়গায় পৌঁছতে পারবে না। এই জায়গায় এই যে বোকা বোকা কথা, যে নোটিশ ইস্যু করতে হবে, কোথাও কোনো সন্ত্রাসবাদী রয়েছে, কোথাও কোথাও অপরাধীরা রয়েছে, তাকে আমি নোটিশ দিয়ে ডাকবো, তাকে আমি খুঁজে বের করবো না? না, সন্ত্রাস রয়েছে। শুভম, এখানে বুঝতে হবে অপরাধের ধরনটা কি। এখানে যারা লুকিয়েছিল পুলিশ কিন্তু সন্ত্রাসবাদী বলেনি। আমি আপনাকে বলছি, দিনে দুপুরে যেভাবে ভিডিও আমরা দেখেছি, এইভাবে একটা মানুষকে মারা হচ্ছে, ওই জন্টুদাকে বলতে শুনলাম না তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে। আপনাকে আরেকটা বিষয় মনে করিয়ে দিতে চাই, আপনার সুবিধা হবে বলতে। কয়েক বছর আগে আপনারাই বলেছিলেন, আপনাদের দলের, মানে আপনি যে দলের গলা ফাটান, সেই দলের বেশ কয়েকজন নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাড়িতে ঢুকে অ্যারেস্ট করেছিল, নিজাম প্যালেসে নিয়ে গেছিল বেশ কয়েকজন নেতা, পরপর নাম আপনারও মাথায় আসছে, আমারও মাথায় আসছে। তখন অভিযোগ উঠেছিল যে হঠাৎ করে দেখলাম ঘরে ঢুকে তুলে নিয়ে চলে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিশ্চয় মনে পড়ে যাচ্ছে আপনার, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সেই দিনটার কথা। শুভম, এবার যুক্তিটা একটু বলুন, সেদিনকে যুক্তি, আজকে তার পরবর্তীতে কি হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার পর কিভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, দুটো অপরাধের আপনি জায়গাটা খারাপ বুঝুন। একটা অর্থনৈতিক অপরাধের সাথে দিনে দুপুরে রাস্তার মধ্যে একজন জনপ্রতিনিধির স্বামীকে ওইভাবে মারা হবে, সেই বিষয়টাকে এক করে দেওয়া যায়? পুলিশ যদি তাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে থেকে যদি মনে করে কোথাও গিয়ে কেউ লুকিয়ে রয়েছে, তাদেরকে সেখান থেকে খুঁজে বের করবার অধিকার, সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার যে সুযোগটা পুলিশকে দিতে হবে। আমি তো আপনাকে বলছি, বিজেপির কর্মীরা, বিজেপির যারা দুজন বললেন যাদের আপনি পিসিআর চালালো, আপনি তাদের থেকে গিয়ে তারা বলুন না যে ওখানে বিজেপির কেউ ছিল না, বিজেপির সেইখান থেকে ছিল না, তো বুঝতে পারা যায়। দেখুন, মজার ব্যাপার হচ্ছে গিয়ে বিধায়কের স্বামীকে মারলো র্যাব, তালা ভাঙলো বিজেপির অফিসে, তালা খাচ্ছে বিজেপির কর্মীরা, রাস্তায় ধাওয়া খাচ্ছে বিজেপির কর্মীরা।
এই যে অবস্থা, কারণটা হচ্ছে গিয়ে ওখানে যে ড্যামেজটা হয়েছে অনুব্রতকে নিয়ে, সেই ড্যামেজ কন্ট্রোল করতে গেলে একটা কেস সাজাতে হবে, একটা গুটি সাজাতে হবে। বিজেপিতে দলে বিষয়টাকে তার পার্শ্ববর্তী যে রাঢ়বঙ্গের যে রাজনীতি সেটাকে নিয়ন্ত্রণ করার দীপঙ্করদাকে বলতে দিন, দুজনেই বাইরে থেকে আছেন। এই মমতা ব্যানার্জির এই যে কাজটা আমি বারবার বলেছি যে কাকদ্বীপে জমি দখল করা নিয়ে তৃণমূলকে মারছে এবং লেখাচ্ছে, শুধু তাই নয়, মানে র্যাব ঢুকছে, সর্বভারতীয় দলের মধ্যে একটা হচ্ছে, তাদের যে কার্যকারিতা, যে তৃণমূলের যে হয়ে যে পুলিশ চলে, পুলিশ যে আর পশ্চিমবঙ্গ পুলিশ নেই, দিদির পুলিশ, তৃণমূলের পুলিশ। তৃণমূলকে দেখলে এই পুলিশ খাটের তলায় লুকায়, বিছনার তলায় লুকায়, এই তলায় আলমারির তলায় চলে যায়। এই পুলিশের যে কার্যকারিতা সেটাকেই বাংলাকে আজকে ছোট করে দিয়েছে সারা ভারতবর্ষে। এবং মমতা ব্যানার্জি এই বাংলায় যে অরাজকতা সৃষ্টি করছে বিশেষ একটা সম্প্রদায়কে দিয়ে, সেটাও কিন্তু আবার প্রমাণিত হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে বড় কথা। এবং পুলিশ সেই লুঙ্গি বাহিনীকে দেখে রূপালুচি করে। আর এই দীপঙ্কর বাবু, আপনি সম্প্রদায়ের কথা বলছেন, ঝন্টুদা হয়তো আমার সঙ্গে সহমত হবে, সেটা কংগ্রেস আমল হতে পারে, কিংবা 34 বছরে বাম জমানা হতে পারে, বা এই তৃণমূল জমানা, কিংবা দীপঙ্কর দ্বারা যে রাজ্যে ক্ষমতা আছেন সেখানকার জমানা। পুলিশের বিরুদ্ধে বারংবারই এই অভিযোগটা উঠে এসেছে, বারংবার। ঝন্টুদা, না, পরিষ্কার পুলিশের থানার সাথে বিভিন্ন তৃণমূল নেতাদের একটা প্যারালাল ইকোনমি গড়ে উঠেছে। তুমি ভাদু শেখ হত্যার নাম শুনেছিলে? ভাদু শেখ কিংবা সৈফুদ্দিন লস্কর, যিনি ভালুয়া খাকিতে, জয়নগর ভালুয়া খাকিতে খুন হলেন, তার রিপালশন হিসেবে বহু লোককে বাড়িঘর পুড়িয়ে দিল। তখন অনুব্রত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর সামনে কি বলেছিল? অমুকে পুলিশ আসতে দেয়নি, একদম, এবং অমুকে পুলিশ আসতে দেয়নি বলে পুলিশ নাকি আসেনি। উনি না বললে আসতেন না। আনারুল পুলিশ আসতে দেয়নি। অর্থাৎ পরিষ্কার এই যে প্যারালাল ইকোনমি, যেটার নাম ডাকমাস্টার ইকোনমি, এই থানাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলেই পুলিশ নির্দিষ্ট বিরোধীদের জন্য অ্যাক্টিভ। তুমি এখনই ওকে জিজ্ঞাসা করো, যখন আরজি কর গণধর্ষণ, এই যে উত্তাল গণ আন্দোলন, তখন দিনহাটা, কোচবিহার থেকে কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূল নেতারা সাধারণ মানুষ আন্দোলন করে সাধারণ মানুষকে পিটিয়েছিল, একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে, বুঝতে পেরেছি, একজনকে করেনি। ফলে বুঝতে পেরেছি। আপনি যে ঘটনার কথা বলছেন আমার মনে পড়ে যাচ্ছে, আপনি নিজেও নর্থ বেঙ্গলের কোচবিহারের একটি ঘটনা আমরাই দেখিয়েছিলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।